রাতেই অন্তর্বর্তী সরকারের শপথ, ছাত্র জনতার অভ্যুত্থান, দ্বিতীয় স্বাধীনতা, দেশে ফিরে ডক্টর ইউনূস। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণে সফল হবে অন্তর্বর্তী সরকার, প্রত্যাশা নাগরিক সমাজের। শিগগিরই দেশে গণতন্ত্র ফিরে আসবে, মন্তব্য মির্জা ফখরুলের, দ্রুত নির্বাচনের আশা। আজও সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যস্ত শিক্ষার্থীরা, সন্তুষ্ট পথচারীরাও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। 21-এর সন্ধ্যা সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। অন্তর্বর্তী সরকারের শপথ রাতেই। প্রধান হিসেবে দায়িত্ব নিতে দেশে ফিরেছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি তারুণ্যের এ অর্জন রক্ষার তাগিদ দিয়ে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাই তার প্রথম কাজ। নতুন সরকার মানুষের আস্থাভাজন হবে বলে আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছাত্র জনতার এই অপেক্ষা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা হিসেবেই পা রাখেন দেশের মাটিতে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নতুন সরকারের ওপর আস্থা রাখার আহ্বান রেখে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রথম কাজ বলে গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টা। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বুঝাতে হবে। তাকে মেরে পেতে এটা ঠিক না। ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তার রক্ষার তাগিদ দেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে গেছে এবং বলছি যত গুলি মারতে পারো আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। তরুণদের সৃজনশীলতাকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না, করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। আন্দোলনে নিহত শিক্ষার্থী শহীদ আবু সাইদকে স্মরণ করেন ডক্টর ইউনূস। আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের শপথকে কেন্দ্র করে প্রস্তুত বঙ্গভবন। এ উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বঙ্গভবন এলাকায়। মিলনায়তন আর দরবার হলও প্রস্তুত শপথ অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য। আদিত্য মামুনের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের প্রস্তাবিত নাম নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই শপথকে কেন্দ্র করে রাষ্ট্রপতির বাসভবনে এই প্রস্তুতি। অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিতে ফ্রান্স থেকে সরাসরি গুলশানের বাসায় উঠেছেন ডক্টর ইউনূস। সেখান থেকে যাবেন বঙ্গভবনে। বঙ্গভবন ও এর আশপাশ রয়েছে কঠোর নিরাপত্তা বলয়ে। 7 মাসের ব্যবধানে আবারও বঙ্গভবন সংশ্লিষ্টদের শপথ অনুষ্ঠানের জন্য কাজের তোড়জোড়ও ব্যাপকতর।
অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আজ রাত 8টায় এই বঙ্গভবনেই শপথ নেবেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার শপথকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সার্বিক বিষয়গুলি তদারকি করছেন বঙ্গভবন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নতুন রূপে সাজসজ্জায় আলোকসজ্জায় ফিরে এসেছে বঙ্গভবন। বঙ্গভবনের সামনে থেকে আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাত 8:30টায় শপথ নিচ্ছে নতুন অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ। ব্যবসায়ী ও রাজনীতিবিদরা আশা করছেন অন্তর্বর্তী সরকার দেশের বিদ্যমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণে সফল হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে উপযুক্ত সময়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতেও অন্তর্বর্তী সরকার সক্ষম হবে বলে আশা তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কিছুক্ষণের মধ্যেই শপথ নিচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন। ব্যবসায়ী, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রত্যাশা দেশের বিদ্যমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণে সফল হবে অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস শুধুমাত্র বাংলাদেশি না, সে এমন একটা ব্যক্তিত্ব যে পুরো বিশ্বের তার আনাগোনা আছে। এবং আমার কাছে যেটা মনে হয়, উনি যেহেতু রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, উনি যেটা দেখবেন সেটা খোলামেলা চোখে দেখবেন। উনি ওই আঙ্গিকে দেখবেন না যে আঙ্গিকে আমার কতটুকু গেইন হলো, এটা আমার মনে হয় দেখবেন না। যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে, সচল থাকবে কারখানা, রিজার্ভ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশা করেন তারা। সাংবিধানিক সহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার প্রত্যাশা তাদের। আমাদের কারখানার চাকা যেন সচল থাকে, এটা হলো প্রথম আমাদের প্রত্যাশা। যদি কর্মসংস্থান না বাড়ে তাহলে কিন্তু অর্থনীতি সচল হবে না, বেকারত্বর অবসান হবে না, এই ওভারনাইট পারবে না। বাংলাদেশ ব্যাংকের আজকে রিজার্ভ খুবই কম, যার দিয়ে আমরা অনেক এলসি করতে পারছি না। ডলারের মূল্য যেখানে চলে গেছে তাতে ইনফ্লেশন কোনো অংশে কমবে না, ইনফ্লেশন কিন্তু বাড়বে। সেই জন্য ইনফ্লেশন কমানো, দ্রব্যমূল্যের দাম কমানো সরকারের জন্য আর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। নতুন কোনো স্বৈরশাসক যাতে ক্ষমতায় আসতে না পারে সেদিকেও দৃষ্টি রাখার কথা বলেন রাজনীতিবিদরা। উপযুক্ত সময়ে চান একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরা ফ্যাসিস্ট দুঃশাসনের আরেকটা নূতন সংস্করণ দেখতে চাই না, এবং সেটা নিশ্চিত করতে হলে আমাদের একটা গণতান্ত্রিক রূপান্তর সাধন করতে হবে। দেশের শাসন ব্যবস্থার ভেতরে একটা পূর্ণ গণতান্ত্রিক বিধিবিধান, যাতে প্রাতিষ্ঠানিকভাবে আমরা স্থায়ী একটা কাঠামো দাঁড় করাতে পারি। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দিকেও ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার দৃষ্টি রাখবে বলে দৃঢ় প্রত্যাশা রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের। নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের বাইরে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা শপথ অনুষ্ঠান ঘিরে বাইরের প্রস্তুতি সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আপনি এই মুহূর্তে বঙ্গভবনের বাইরে আছেন, আমরা সেখানকার সার্বিক পরিস্থিতি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি। আখি, আপনি জানেন যে আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত, এবং আজকে এই বঙ্গভবনে আমরা বিকাল থেকেই দেখছি অসংখ্য দর্শনার্থী, সাধারণ মানুষের একটা ভিড় যেমন আছে, সেই সাথে এখানে নিরাপত্তা রক্ষী যারা আছে, বিশেষ করে সেনাবাহিনী, তারা কিন্তু খুবই তৎপর অবস্থায় আছে। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি দেশের বেশ কিছু রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ আছে তারা একে একে বঙ্গভবনে প্রবেশ করেছেন, এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম রাজনীতিবিদ, ব্যবসায়ী, নেতা, মিডিয়া ব্যক্তিত্ব সহ অনেকেই কিন্তু ইতিমধ্যে রাষ্ট্রপতির ভবন অর্থাৎ এই বঙ্গভবনে প্রবেশ করেছে। রাত 8টার দিকে শপথ অনুষ্ঠান শুরু হবে। বাংলাদেশের মানুষ যার জন্যে অধীর অপেক্ষায় ছিল, আজকে দুপুর 2:30টার দিকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসে প্রবেশ করেছেন, এবং আজকে রাতেই শপথ গ্রহণ করবেন, এবং নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকারটি সেটি গঠিত হবে।
এই যখন পরিস্থিতি, সেই শপথটা ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, সাধারণ যে ছাত্র সমাজ তারাও এখানে এসে ভিড় জমিয়েছেন, সাধারণ জনতা যারা আছেন তারাও এখানে এসে ভিড় জমিয়েছেন। আমরা দেখেছি অসংখ্য দেশি বিদেশি যে যারা সাংবাদিক আছেন তারাও এখানে এসেছেন। অর্থাৎ এটা কালের সাক্ষী হচ্ছে আজকের এই দিনটি। এবং নিরাপত্তার কথা যেটা আগেও বলেছিলাম, নিরাপত্তা কিন্তু বজায় রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতা অবস্থান করছে। তো আখি, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। আখি। মানিক, আপনাকে ধন্যবাদ। এদিকে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্নীতি ও বৈষম্য দূর করে দেশের অর্থনীতি শক্তিশালী করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে আসা শিক্ষার্থীরা। শিক্ষার্থী হত্যার বিচারের সাথে সাথে তারুণ্য নির্ভর দেশ গড়ে ওঠার আশা তাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অবস্থান নেন হাজারো শিক্ষার্থী। কণ্ঠে তাদের অভিন্ন উচ্চারণ, পিছিয়ে পড়া বাংলাদেশকে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসই আলোর পথে ফিরিয়ে আনতে পারবেন। তাকে অনুকরণ করেই বিশ্বের অনেক দেশ আজ অর্থনীতিতে শক্তিশালী। বাংলাদেশের বাতিঘর এই মুহূর্তে আশার প্রতীক হিসেবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দেখছি। আমরা আশা করি বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থায় একটা যুগান্তকারী পরিবর্তন আমরা এই সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে দেখব। বিভিন্ন দেশ যারা দারিদ্র্য থেকে উঠতে পারে না, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তাদের দেশের রূপরেখা প্রণয়ন করে। তাই আমরা চাচ্ছি আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে জয়েন করে বাংলাদেশটাকে একটা নতুন দিগন্তে নিয়ে যাক। ওনার কাজকর্ম এগুলোর প্রতি দেখেই আমরা বুঝতে পারছি ওনার প্রতি আশ্বাস রাখা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তাভাবনা সবসময় তরুণদের মতো, তাই তরুণদের নিয়ে আগামীর বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হবে বাংলাদেশ, এমনটাই বলেন তরুণরা। উনি বসে কতগুলো সংস্কার করবেন, সংবিধান সংশোধন করবেন, নির্বাচন কমিশনের কিছু সংস্কার আছে ওগুলো করবেন, এবং তারই সাথে উনি অবশ্যই সমন্বয়কদের সাথে মিলে একটা বিচার ব্যবস্থা করে তাদের বিচার আমাদের দিবেন। অন্য দেশে ওনাকে অনেক প্রায়োরিটি দেয় যেটা আমাদের দেশে দেয় না, তো আমরা চাই উনি ভালো কিছু একটা বয়ে আনবে আমাদের দেশের জন্য। দেশে যে দ্রব্যমূল্যর বৃদ্ধিটা হয়েছে, প্লাস দেশের অনেক ঋণগ্রস্ত আছে, এই ঋণগ্রস্তগুলো রিমুভ হবে। বৈষম্য বিভেদ আর দুর্নীতিমুক্ত দেশ হবে নতুন বাংলাদেশ। বাংলাদেশের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে, এই সংকটময় মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণ করতে পারবেন বলে বিশ্বাস করি। দুর্নীতি হচ্ছে, ওই দুর্নীতি কমিয়ে দিবে, এবং চাকরি ক্ষেত্রে যেগুলো কমিশন না হয় ওইটাও কমিয়ে দিয়ে সরাসরি পরীক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে যেন চাকরিটা হতে পারে, এটা আমি তার কাছে প্রত্যাশা করি। শিক্ষা ব্যবস্থা সহ পুরনো ধ্যান ধারণার বাইরে এনে বাংলাদেশকে বিশ্বের দরবারে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসই পরিচয় করিয়ে দিতে পারবেন বলেও জানান তরুণ শিক্ষার্থীরা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ও কার্যালয় হিসেবে প্রস্তুত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। দায়িত্ব গ্রহণের পর এই ভবন থেকেই রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালনা করবেন ডক্টর ইউনূস। আদিত্য মামুনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূসের নাম প্রস্তাবের পরপরই তার কার্যালয় এবং বাসভবন হিসাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে গড়ে তোলার কাজ শুরু করে সরকারি আবাসন পরিদপ্তর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখা থেকে প্রধান উপদেষ্টার জন্য ভবনটি বরাদ্দ দেওয়ার পর থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি ফার্নিচার দিয়ে নতুন করে সাজানো হচ্ছে। পিডব্লিউডির প্রকৌশলীরা ইতিমধ্যেই নান্দনিকতার কাজও শেষ করেছেন। মিন্টো রোডের এই ভবনটি ঘিরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে আরও যারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকবেন, পর্যায়ক্রমে তাদেরও বাসভবনের ব্যবস্থা করা হবে। ছাত্র আন্দোলনের পর বিক্ষুব্ধ জনতার আক্রমণে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবহার অনুপযোগী বলে যমুনাকেই কার্যালয় ও বাসভবন হিসেবে ব্যবহার করবেন ডক্টর ইউনূস। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার সমর্থনে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ায় শিগগিরই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
মোহাম্মদ কবিরের রিপোর্ট। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহতদের দেখে এসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং সহিংসতায় নিহত বীর শহীদদের প্রতি সেলুট ও অভিবাদন জানান। আমি এখানে যে দৃশ্য দেখেছি এই দৃশ্য দেখার মতো নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার মনোনীত ব্যক্তি। দেশে শিগগিরই গণতন্ত্র ফিরবে বলে আশাবাদী তিনি। ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। দ্রুত নির্বাচন অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে নতুন সরকারের কাছে, এমন প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। আইন শৃঙ্খলা রক্ষা এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তার কথা জানান মির্জা ফখরুল। আমরা সব রকম সহযোগিতার কথা এখানে বলেছি। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। সড়কে নেই কোনো ট্রাফিক পুলিশ। এই অবস্থায় টানা 3 দিন ধরেই রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে দেখা গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। তৃতীয় দিনের মতো রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা। রাস্তায় সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থানে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দিচ্ছেন। রাস্তায় সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দিচ্ছেন। ট্রাফিক নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়ি চালকদের বাধ্য করছেন স্বেচ্ছাসেবকরা। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম শৃঙ্খলা শেখাচ্ছেন। আমরা তাদেরকে ট্রাফিক রুলস মানার জন্য অনুরোধ করতেছি এবং যারা হ্যামলেট ইউজ করতে হয় মোটরসাইকেল যাত্রীরা, তাদেরকে আমরা হ্যামলেট ইউজ করার জন্য অনেকে আমরা 10 মিনিট বা 5 মিনিট 5 মিনিট দাঁড়া করে রাখতেছি। তাদেরকে সেভাবে আমরা রাস্তা পার করে দিতেছি। তারপরে ধরেন এখানে আশেপাশে যারা আছে যে আমাদের মানে কোনো বাস পাচ্ছে না বা রিক্সা পাচ্ছে না, তাদেরকে আমরা ওই ব্যবস্থা করে দিচ্ছি। পথচারীরা আপৎকালীন পরিস্থিতিতে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমাদেরকে অবশ্যই সচেতন হওয়া উচিত, কেননা দেশ তো আমাদের সবাইকে মিলে দেশটা সুন্দর রাখতে হবে। জ্যামজট লেগে যাবে, এরা না থাকলে জ্যামজট ছাড়াইতে ছাড়া তো ভালোই করতে। তারা সুন্দরভাবে এই ট্রাফিক সিগন্যালগুলো আমাদেরকে সহযোগিতা করতেছে। যারা এই কাজটা করছেন তাদেরকে মানে মানুষের অন্তর থেকে এই ভালোবাসাগুলো চলে আসে। তাদের প্রত্যাশা সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন সবাই নিয়ম মেনে চলবে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশজুড়ে সড়কে শৃঙ্খলা রক্ষা আর পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সেই সাথে পাহারা দিচ্ছেন মন্দির, প্যাগোডা সহ বিভিন্ন স্থাপনা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। আন্দোলনের পর স্বেচ্ছায় পরিচ্ছন্নতা আর সড়কে শৃঙ্খলার দায়িত্ব হাতে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। নেত্রকোনা জেলা শহরের শহীদ মিনার মোড়, প্রতিদিন এখানকার যানজট সামলাতে হিমশিম খেত ট্রাফিক পুলিশের সদস্যরা, অথচ সেই চাপ খুব ভালোভাবেই সামাল দিচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন রাষ্ট্রের যে কোনো কাজে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে চান তারা। আমরা পরিবর্তনের কাণ্ডারি আমরা হাতে নিয়েছি, আমরা পরিবর্তন করব। এই দেশ আমাদের, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের। আমরা শিক্ষার্থীরা সবসময় পাশে ছিলাম, এখন থাকবো। আমার দেশ গঠনে আমি কাজ করতে পারতেছি, এটা আমার জন্য সত্যিই খুবই গর্বের বিষয়। সকাল থেকেই পালাক্রমে মেহেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়ের বিএনসিসির শিক্ষার্থীরা খাকি পোশাকে কাজ করছেন যানজট নিরসনে।
হাসপাতালের শৃঙ্খলা ফেরানো ও আবর্জনা পরিষ্কারের কাজ করছেন ঝিনাইদহের শিক্ষার্থীরা। সকাল থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে অর্ধশত শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করেন। সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে গাজীপুরের শিক্ষার্থীরাও। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেই চিরচেনা যানজট। তপ্ত রোদের মধ্যেও সকাল থেকেই ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, খেজুর চত্বর এবং দোয়েল চত্বর এলাকায় যানজট নিরসনে কাজ করছেন স্বেচ্ছাসেবী সংগঠন সহ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন ভূমিকায় উচ্ছ্বসিত অভিভাবক সহ সাধারণ মানুষ। সেই সাথে লেখাপড়ায় মনোযোগ দেওয়ার পরামর্শও তাদের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। প্রধান বিচারপতি সহ বিতর্কিত বিচারপতিদের দ্রুত পদত্যাগের দাবি। রোববারের মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দেওয়ার আহ্বান। দেখছেন সন্ধ্যার ২১ সংবাদ। দেশব্যাপী অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আইএসপিআর আরও জানায়, সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর সাথে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত আইজিপি, র্যাব মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারের সাক্ষাৎ করেন। বৈঠকে চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানরা সিদ্ধান্ত নেন। ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তা দেশের সকল থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করা হয়। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ ও বাতিলের দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। রাজধানীর মগবাজারে এলডিপির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে অলি আহমেদ এ দাবি জানান। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়ার পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার কথাও জানান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। অন্তর্বর্তী সরকারকে ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে এলডিপি চেয়ারম্যান বলেন, আগামী ৪টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে। নবনিযুক্ত যারা সরকার আজকে হবেন তাদের প্রতি আমাদের কতগুলি বিশেষ বিশেষ আবেদন রয়েছে। স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে। কমপক্ষে 4টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। সচিবালয়ে প্রত্যেকটি মন্ত্রণালয়ে খুলে ফেলা হয়েছে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের নেমপ্লেট। বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে দেখা যায় মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সকল কর্মকর্তার তালিকার প্রথম নামটি এরই মধ্যে সরিয়ে ফেলা হয়েছে। এ নামটি থাকে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর। এছাড়া কক্ষের দরজার সামনের নেমপ্লেট থেকেও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীর নাম সরিয়ে ফেলা হয়েছে। মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, মন্ত্রী পরিষদ ভেঙে গেলে সাবেকদের নেমপ্লেট সরিয়ে ফেলা হয়, প্রস্তুত করা হয় নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীর নেমপ্লেট। এদিকে সচিবালয়ে ১ নম্বর ভবনের সামনে মানববন্ধন করেন সরকারি আইসিটি পেশাজীবীরা। মানববন্ধন থেকে তারা সকল বৈষম্য নিরসনের দাবি করেন। প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত দলবাজ বিচারপতিদের দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে রোববারের মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি। সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ দাবি করেছেন। আমরাও এই দাবির সঙ্গে একমত। আপিল ডিভিশন, হাইকোর্ট ডিভিশনের বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে আগামী রোববার এই সুপ্রিম কোর্ট বসতে হবে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশ ক্রমে তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪-র ১ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ভালুকার কাদিগড়ের ইকো পার্কটি এখন মাদক সেবীদের আখড়া। অযত্ন অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে ভেস্তে যাচ্ছে কোটি টাকার বিনিয়োগ। বনভূমি ও বিরল প্রজাতির পশু সম্পদ রক্ষায় হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন সচেতন মহল। ভালুকা প্রতিনিধি SM জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভালুকা জাতীয় উদ্যান, কাদিগড় ইকো পার্ক। 8.5 একর স্নিগ্ধ এই স্থানটিকে 2010 সালে 1 কোটি টাকা বরাদ্দ নিয়ে কাদিগড় মৌজার ভালুকা জাতীয় উদ্যানের আওতায় আনা হয়। নান্দনিক রূপে বিনোদন উপযোগী করে তোলা হয়। শুরুর দিকে কাদিগড় ইকো পার্ক পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। তবে গভীর অরণ্যে চরম নিরাপত্তাহীনতা আর যাতায়াতের রাস্তাগুলো চলাচলের উপযোগী না থাকায় মুখ ফেরাতে থাকে বিনোদন প্রেমীরা। মানুষ আসতে ভয় পায়, নানান ধরনের অগারেন্স হয়। যা এই অগারেন্স হওয়ার কারণ হলো চতুর্দিকে আমাদের সীমানা প্রাচীর নাই। পর্যটন লোক যারা আসে তাদেরকে দেখার জন্য কিছু সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতে হবে, তাহলে প্রচুর পরিমাণে সরকারি রাজস্ব এতে আদায় হবে। 15 বছর ধরে ইকো পার্কে রক্ষণাবেক্ষণ নেই। অপরিত্যক্ত রিসোর্টগুলো এখন সন্ত্রাসী আর মাদক সেবীদের আখড়া। বন্ধ হয়ে যাওয়ার পরে এখন এখানে মাদকের আখড়া, মানে নানান ধরনের অবৈধ কাজে লিপ্ত থাকে সবসময়। কিছুদিন পর পর দেখা যায় যে আপনার এখানে কিছু লাশও পাওয়া যায়, আবার অনেক মদে নেশার আড্ডা বসে। এ বিষয়ে জানতে ভালুকা উপজেলা বন সংরক্ষণ অফিসে গেলে হবিরবাড়ি রেঞ্জের বন কর্মকর্তাকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে তিনি জনবল সংকট আর সীমানা প্রাচীর না থাকার দোহাই দেন। জনবলের কারণে এখনো জনবল সেট হয় নাই। ওখানে কিছু কাজ করতেছে, ওই যে তার পাশে তিনি বাউন্ডারি হইতেছে 1360 ফিট বাউন্ডারির মাঝখানে 600 কত ফিট একটু রাস্তা হয়েছে, পর্যায়ক্রমে হচ্ছে। উপজেলা প্রশাসন বলছে পার্কটির জন্য অর্থ বরাদ্দ দিতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। পার্কটির বর্তমান অবস্থা কি আর কোন কোন বিষয়ে কাজ করা দরকার আমাদের, সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেটা মন্ত্রণালয় পর্যায়ে আমরা জানাবো। কাদিগড় ইকো পার্ক প্রাণ ফিরে পাবে এমনটি প্রত্যাশা সচেতন মহলের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাণিজ্য সংবাদ। টানা 3 দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে ভারতের সাথে শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। দেশের সার্বিক পরিস্থিতির কারণে গত 3 দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশের সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ ছিল। পেট্রাপোল কাস্টমস, বন্দর ও C&F এজেন্টদের যৌথ আলোচনায় বাংলাদেশে তাদের পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। প্রতিদিন এই বন্দর দিয়ে ভারত থেকে প্রায় 400 থেকে 450 ট্রাক মালামাল আমদানি হয় এবং বাংলাদেশ থেকে 200 থেকে 250 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর নেই। কাল শেষ যাত্রার পর দেহদান। সন্ধ্যার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে কিছুক্ষণ পর শপথ নিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিচ্ছেন তিনি। 1990 সালে গণ অভ্যুত্থানে এরশাদের পতনের পর দেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার আসে। এরপর আরও 3টি নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিস্তারিত জানাচ্ছেন বনশ্রী ডলি। 1990 সালে গণ অভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পর সব দলের ঐকমত্যের ভিত্তিতে সে সময়ের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তার অধীনেই পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়। এরপর বাংলাদেশে 1996 সালের 30 মার্চ সাবেক বিচারপতি হাবিবুর রহমানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়।
তৃতীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় 2001 সালে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি লতিফুর রহমান। এরপর 2006 সালে চতুর্থ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমদই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন সহ সব উপদেষ্টা পদত্যাগ করে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ। সে সময় উপদেষ্টা ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন, মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এ মতিন, তপন চৌধুরী, গীতিয়ারা সাফিয়া চৌধুরী সহ আরও কয়েকজন। 2008 সালে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টাদের রদবদল হয়। তখন বাদ পড়েন ব্যারিস্টার মইনুল হোসেন, গীতিয়ারা সাফিয়া চৌধুরী, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিউর রহমান, আইয়ুব কাদরি, তপন চৌধুরী ও সাজ্জুদুল করিম। যুক্ত হন ডক্টর এম শওকত আলী, এফ হাসান আরিফ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম কাদের, রাশেদা কে চৌধুরী ও ডক্টর হোসেন জিল্লুর রহমান। 2011 সালের পঞ্চম সংশোধনী বিলের 20 ও 21 নম্বর প্রস্তাব করা হয় সংবিধানের 58 এর ক অনুচ্ছেদ বিলুপ্ত হবে। সংবিধানের 2 এর ক পরিচ্ছেদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হবে। 2011 সালের 10 মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। এছাড়াও বাংলাদেশ সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে এমন সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়। প্রায় 16 বছর দেশ পরিচালনার পর গণ অভ্যুত্থানের মুখে এবছরের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নোবেলজয়ী ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, যে সরকার আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করবে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে আছেন আমাদের সহকর্মী প্রণব চক্রবর্তী। তার কাছ থেকে জানবো আজকের শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর। প্রণব, আপনি তো বঙ্গভবনে আছেন, কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের শপথ। আমরা জানি কারা কারা থাকছেন এই সরকারে, আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে যদি একটু বিস্তারিত জানান। আখি, আপনি যেমনটি বললেন, আপনি আসলে জানেন যে আপনিই যেমনটি বলছিলেন কিছুক্ষণ বাদে আসলে শুরু হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তার শপথ গ্রহণ অনুষ্ঠান। আমি যদি একটু প্রস্তুতির বিষয়টা আগে আপনাকে বলি, যে সার্বিক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি বঙ্গভবনের যে দরবার হল রয়েছে সেখানে সার্বিক প্রস্তুতি এখানে সম্পন্ন করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ বাকি উপদেষ্টা যারা থাকবেন তাদের সকলের শপথ বাক্য পাঠ করাবেন। তার সার্বিক প্রস্তুতি আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পন্ন করা হয়েছে। এখানে আমরা যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত 1200 আমন্ত্রিত অতিথি রয়েছেন, অর্থাৎ 1200 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান থাকার জন্য। সেখানে বিভিন্ন দেশের কূটনীতিকরাও রয়েছেন, আমরা সেটি জেনেছি। 3 বাহিনীর প্রধান এখানে থাকবেন। তাছাড়াও বিভিন্ন মাধ্যমের আসলে গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন বাংলাদেশের, তারা গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের গণ্যমান্য ব্যক্তিদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আমরা দেখেছি যে এখানে যারা রয়েছেন তারা সকলেই আসলে একটি বিষয় সবার মনেই আছেন, যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশিষ্ট অর্থনীতিবিদ, নোবেলজয়ী। তার পাশাপাশি উপদেষ্টা কারা থাকছেন সেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমে অনেকের নাম আমরা জেনেছি। সেটি আসলে এইভাবে এখনই বলাটা ঠিক হবে না, কারণ আমরা এখনও কাউকে ওইভাবে দেখছি না। যাদের নাম আমরা দেখছি বিভিন্ন মাধ্যমে তাদের কাউকে আমরা এখন উপস্থিত দেখিনি। যে কারণে আপনি যে বিষয়টি জানতে চাইলেন নাকি, যে আসলে কে কে আছে এই উপদেষ্টা মণ্ডলীতে, সেটি আসলে বলা খুব কঠিন হবে। তবে আমরা এর আগে যেটি জেনেছিলাম যে বঙ্গভবনে 22টি গাড়ি, অর্থাৎ যারা উপদেষ্টা হবেন রীতি অনুযায়ী যারা উপদেষ্টা হবেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয় এবং তাদের জন্য তাদের বাড়িতে বঙ্গভবন থেকে গাড়ি পাঠানো হয় এবং সেই গাড়িতে করে যারা শপথ নেবেন তারা এই বঙ্গভবনে আসবেন এবং তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।
তো সেই প্রক্রিয়া আসলে সম্পন্ন হয়েছে, কিন্তু কারণ আমরা যেটি জেনেছি যে এরই মধ্যে অনেকেই রওনা দিয়েছেন, কিন্তু তারা কারা আছেন সেটি এখনও জানা যাচ্ছে না। কারণ 8:30টায় যেহেতু বঙ্গভবনের টাইম রয়েছে, অর্থাৎ সময় দেওয়া রয়েছে, 8:30টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, তার জন্য আসলে সার্বিক প্রস্তুতি রয়েছে। কিন্তু এখনও ঠিকমতো আমরা জানি না কারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য থাকছেন। শুধু এখন অপেক্ষা কি, কারণ দীর্ঘ একটি পরিস্থিতি পেরিয়ে আজকের এই একটি মাহেন্দ্রক্ষণ, যেটি বাংলাদেশের জন্য একটি অভ্যুদয় বটে, সেটির জন্য আসলে এখন শুধু অপেক্ষা করতে হবে যে কারা থাকছেন, কিভাবে এই প্রক্রিয়া। যদিও এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়, আমরা এর আগে যেটি দেখেছি যে এটি আসলে সময়ের হিসাব যদি করা হয় তাহলে সব কিছু মিলিয়ে হয়তো 10 মিনিটের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। কারণ হচ্ছে যে প্রথমে প্রধান যে উপদেষ্টা হচ্ছেন তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি, তারপর ধীরে ধীরে বাকি উপদেষ্টাদেরও শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে এবং তারপরে যথারীতি আসলে বাংলাদেশের যে স্বাক্ষর প্রদান অনুষ্ঠানটি রয়েছে সেখানে তাদের স্বাক্ষরও নেওয়া হয়, আমরা যেটি আগে দেখেছি রীতি অনুযায়ী। তো সেই প্রক্রিয়াটি আসলে ধারাবাহিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটি একটি সিস্টেমের মধ্য দিয়েই যায়, যেটি আমরা আগে দেখেছি। আসলে এখন শুধু অপেক্ষা যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তার, আমরা দেখেছি যে তিনি যখন আন্তর্জাতিক বিমানবন্দরে, বাংলাদেশের যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উনি অবতরণ করেছেন দুপুরে, তখন তিনি গণমাধ্যমে কিন্তু কথা বলেছেন এবং তখন তিনি বলেছেন যে বাংলাদেশকে আসলে ঘুরে দাঁড়াতে হবে এবং তথাকথিতভাবে নয়, উনি একটু অন্যরকমভাবে বাংলাদেশকে উন্নতির দিকে নিতে চান। তো সেই প্রেক্ষিতে আসলে উনি কাদেরকে রাখছেন এবং কাদের সাথে উনি ওনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের উপরে গুরু দায়িত্ব পড়ছে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার বা বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার বা একটি পরিবর্তিত পরিস্থিতিকে পাল্টে আবার নতুন করে ঘুরে দাঁড়ানো, সেই জায়গাটিতে আসলে উনি কাদেরকে রেখেছেন বা কারা থাকছেন সেটি আসলে জাতির কাছে এখনও পর্যন্ত পুরোপুরি বলা যায় যে অজানা রয়ে গেছে। তো সেটি আসলে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে আকি যে কারা আসলে হচ্ছেন। তবে আমরা আর যেহেতু এখন 8টা বাজতে চলেছে, প্রায় 8:30 যেহেতু সময় নির্ধারণ করা রয়েছে, হয়তো একটু পরেও হতে পারে, সময়ের ক্ষেপণ হতে পারে, কারণ যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দুপুরবেলা এসে বাংলাদেশে ল্যান্ড করেছেন, তো সেই কারণে হয়তো প্রক্রিয়াটা আর একটু সময়ের ব্যাপার হতে পারে, একটু সময় সাপেক্ষ হতে পারে, সেজন্য আসলে অপেক্ষা করতে হবে। তবে এরই মধ্যে এই যে বঙ্গভবনের যে দরবার হল সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে পুরোটাই আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণে ভরে উঠেছে। প্রায় সামনের সারিগুলো রয়েছে উপদেষ্টা এবং তাদের পরিবার বা অন্যান্যদের জন্য রাখা রয়েছে, বাকিগুলো আসলে অন্যান্য আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তাদের জন্য রাখা হচ্ছে। আমরা দেখছি যে বিভিন্ন মাধ্যমের ব্যক্তিরা এখানে এসেছেন। তো আখি, মানে যদি আমি আপনাকে যে বিষয়গুলো বললাম এর বাইরে আসলে এই মুহূর্তে শুধু আমাদের অপেক্ষা করতে হচ্ছে যে কখন এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হয়। আমরা এখন আসলে অপেক্ষাই করতে পারি, কারণ যেহেতু সার্বিকভাবে প্রস্তুতি রয়েছে। তো আখি, আমরা পরবর্তীতে আরও যদি কোনো তথ্য পাই অবশ্যই আপনাকে জানাতে চেষ্টা করব। প্রণব, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরাও অপেক্ষায় থাকলাম। পরবর্তী সময়ে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক টিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। রাতেই অন্তর্বর্তী সরকারের শপথ, ছাত্র জনতার অভ্যুত্থান, দ্বিতীয় স্বাধীনতা, দেশে ফিরে ডক্টর ইউনূস। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণে সফল হবে অন্তর্বর্তী সরকার, প্রত্যাশা নাগরিক সমাজের। শিগগিরই দেশে গণতন্ত্র ফিরে আসবে, মন্তব্য মির্জা ফখরুলের, দ্রুত নির্বাচনের আশা। এবং আজও সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যস্ত শিক্ষার্থীরা, সন্তুষ্ট পথচারীরাও।
একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ 21 রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।